নমস্কার বন্ধুরা। 5ই আগস্ট 2024-এর পর থেকে বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক বড়ই জটিল। বাংলাদেশ ভারত বেষ্টিত একটি দেশ। উভয়ে 4096 কিলোমিটারের দীর্ঘতম সীমানা শেয়ার করে। তার মধ্যে 2024 পর্যন্ত 3180 কিলোমিটার বর্ডার কাঁটাতার দেওয়া হয়েছে, কিন্তু 916 কিমি বর্ডার নদী, জলাভূমি ও বিভিন্ন বিবাদ সংক্রান্ত কারণে সম্পূর্ণ মুক্ত। এই ওপেন বর্ডার অংশে চলে বিভিন্ন চোরা কারবার। তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের দিক দিয়ে এই ওপেন বর্ডারকে ফেন্সিং দেওয়ার। আর আপনারা জানেন, সীমানা দিতে গেলে যেমন ছোটখাটো কথা কাটাকাটি হয়, সেই রকমই বর্ডার ফেন্সিং করতে গিয়ে ত্রিপুরা ও পশ্চিম বাংলার বিভিন্ন অংশে অশান্তি ও পরবর্তীতে ফ্ল্যাগ মিটিং চলছে। অনেক সময় ভয় হয় অশান্তি যুদ্ধের দিকে যেন না গড়ায়। আমাদের ভারতীয়দের অনেকেরই এই ধারণা যে এই যুদ্ধ পরিস্থিতির জন্য বর্তমানের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এর মৌলবাদী চিন্তাধারা বা ঘনিষ্ঠতা এর জন্য দায়ী। কিন্তু অনেকের মতে কোটা আন্দোলনকারী, কর্মহীন, বেকার ছাত্র যুবকরা ভারত এই করেছে, ভারত ওই করেছে শুনতে শুনতে ফ্রাস্ট্রেট হয়ে গেছে। তারা ক্রমশ ভারত পন্থা থেকে সরে গিয়ে ধর্মীয় ভাবাবেগে পাকিস্তানপন্থী হয়েছে। এদের বেশিরভাগ অংশই ইউনূসের নাগরিক শক্তি দলের ভক্ত। অনেকাংশেই মোহাম্মদ ইউনূস ও শেখ হাসিনার উভয়ের মধ্যে মতবিরোধী সম্পর্কের জন্য এই ছাত্র যুবরা হাসিনার পরিবর্ত হিসাবে, তাই মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসাবে পছন্দ করেছেন। এই শেখ হাসিনা ও মোহাম্মদ ইউনূসের বিরোধী সম্পর্ক এই দুদেশের সম্পর্কের বিরোধের জন্য দায়ী। সরকারে থাকাকালীন শেখ হাসিনার সাথে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কেমন ছিল তা আরো ডিটেলসে জানার চেষ্টা করব। তার আগে দুজনের সম্পর্কে একটু জেনে নিই। শুরু করি নোবেল বিজয়ী স্যার মোহাম্মদ ইউনূস স্যারকে দিয়ে। মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা, অর্থনীতিবিদ এবং বুদ্ধিজীবী সমাজের নেতা, যাকে ব্যাপকভাবে ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণের অগ্রদূত হিসাবে বিবেচনা করা হয়। 1940 সালে 28শে জুন বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি দরিদ্র ব্যক্তিদের, বিশেষত মহিলাদের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করার জন্য ছোট জামানত মুক্ত ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের জন্য তার যুগান্তকারী প্রচেষ্টার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তার জীবন ও কাজের প্রধান বৈশিষ্ট্যগুলি: শিক্ষা: ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা করেন। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা: 1976 সালে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা ক্ষুদ্র ঋণের জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান। ব্যাংকের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি দরিদ্রতম মানুষদের ঋণ প্রদান করে তাদের স্বনির্ভর হওয়ার জন্য ক্ষমতায়িত করে। ক্ষুদ্র ঋণের প্রভাব: ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল বিশ্বব্যাপী কপি করা হয়েছে, যা উন্নয়নশীল দেশগুলির লক্ষ লক্ষ মানুষকে উপকৃত করেছে। এইটি বিশ্বাস, সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং আর্থিক অন্তর্ভুক্তির ওপর দৃষ্টি নিবদ্ধ করে, যা ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। নোবেল শান্তি পুরস্কার: 2006 সালে মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নিম্ন থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সৃষ্টির প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করে। লেখক ও উকিল: ইউনূস ব্যাংকার টু দ্য পুয়ার এবং ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি সহ বেশ কয়েকটি বইয়ের লিখেছেন। তিনি সামাজিক ব্যবসার একজন দৃঢ় প্রবক্তা। এমন একটি ধারণা যা তিনি সর্বাধিক মুনাফা অর্জনের পরিবর্তে সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবসায়ের প্রচারের জন্য তৈরি করেন। পুরস্কার ও স্বীকৃতি: নোবেল পুরস্কার ছাড়াও ইউনূস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, ইউএসএ,
এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছেন। উত্তরাধিকার: মোহাম্মদ ইউনূসের কাজ বিশ্বকে দারিদ্র্য ও অর্থনৈতিক বৈষম্য মোকাবিলার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য তার দৃষ্টিভঙ্গি বিশ্বজুড়ে উদ্যোগকে অনুপ্রাণিত করেছে, যা তাকে টেকসই উন্নয়ন এবং সামাজিক উদ্যোক্তার আশার প্রতীক করে তুলেছে। এরপর আপনাদের শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী সম্বন্ধে সংক্ষেপে বলি। শেখ হাসিনা একজন বিশিষ্ট বাংলাদেশি রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী 4 আগস্ট 2024 পর্যন্ত। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেখ হাসিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: প্রাথমিক জীবন ও তার পরিবার। তিনি 1947 সালের 28শে সেপ্টেম্বর বাংলাদেশের গোপালগঞ্জ জেলার তৎকালীন ব্রিটিশ ভারতের অংশ যা টুঙ্গিপাড়া নামে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা এবং প্রথম রাষ্ট্রপতি, যাকে প্রায়শই জাতির পিতা হিসাবে উল্লেখ করা হয়, শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। হাসিনা রাজনৈতিকভাবে বিশিষ্ট পরিবারের অংশ। তার ছোট বোন শেখ রেহানাও সমাজসেবা ও রাজনীতির সঙ্গে জড়িত। মর্মান্তিক ক্ষতি ও নির্বাসন: 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে সামরিক অভ্যুত্থানে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন তখন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। এই মর্মান্তিক ঘটনার পর শেখ হাসিনা 6 বছর ভারত ও ইউরোপে নির্বাসনে ছিলেন। রাজনৈতিক কর্মজীবন: 1981 সালের নির্বাচনে থাকাকালীন তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নেত্রী হন। 1981 সালে বাংলাদেশে ফিরে এসে তিনি সামরিক ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দলের সংগ্রাম নেতৃত্ব দেন। হাসিনা 4 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1996 থেকে 2001 প্রথম মেয়াদে অর্থনৈতিক সংস্কার ও শান্তি উদ্যোগের উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন। 2009 থেকে 2014 দ্বিতীয় মেয়াদে উল্লেখযোগ্য অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প সহ প্রচেষ্টা করেছেন। 2014 থেকে 2019 তৃতীয় মেয়াদে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজনৈতিক একীকরণ দ্বারা চিহ্নিত করেছেন। 2019 থেকে 4 আগস্ট 2024 চতুর্থ মেয়াদে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য ভিশন 2041 এর উপর দৃষ্টি নিবদ্ধ করেন। নেতৃত্ব ও অর্জন: অর্থনৈতিক প্রবৃদ্ধি: তার নেতৃত্বে বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত দেশ হওয়ার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হয়ে চিন্তাকর্ষক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। পরিকাঠামো উন্নয়ন: মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল ব্যবস্থা ও বিদ্যুৎ ক্ষেত্রে সম্প্রসারণ তালামলি হয়েছে। সামাজিক উদ্যোগ: নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি। শেখ হাসিনা মায়ানমারের নেপোলিয়ন থেকে পালিয়ে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য আন্তর্জাতিক প্রশংসা পেয়েছেন। চ্যালেঞ্জ ও সমালোচনা: কর্তৃত্ববাদের অভিযোগ: সমালোচকরা তার সরকারকে বিরোধীদের দমন করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সীমাবদ্ধ করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার জন্য অভিযুক্ত করেন। নির্বাচনী বিতর্ক: 2014 এবং 2018 সালের সাধারণ নির্বাচনে অনিয়ম ও বিরোধী দলগুলির সীমিত অংশগ্রহণের অভিযোগ ওঠে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক: রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্ক তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিহ্নিত করেছে। পুরস্কার ও স্বীকৃতি: শেখ হাসিনা উন্নয়ন ও শান্তি ও নারীর ক্ষমতায়নে তার নেতৃত্ব ও অবদানের জন্য অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। উত্তরাধিকার: শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে
একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং দেশের উন্নয়ন ও আধুনিকরণের পেছনে একটি চালিকা শক্তি। তবে তার শাসনকালে শাসন ও গণতান্ত্রিক চর্চা নিয়ে বিতর্ক রয়েছে। তার নেতৃত্বে রূপান্তরমূলক সাফল্য এবং মেরুকরণমূলক সিদ্ধান্তের মিশ্রণকে প্রতিফলিত করে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক জটিল এবং কখনো কখনো বিতর্কিত। যদিও দুজনেই বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের কথোপকথন বছরের পর বছর ধরে উল্লেখযোগ্য রাজনৈতিক ও ব্যক্তিগত মতবিরোধের দ্বারা চিহ্নিত হয়েছে। নোবেল বিজয়ী স্যার মোহাম্মদ ইউনূস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক মতবিরোধ তার একটি ইন্টারভিউয়ের মাধ্যমে বিবিসিকে দেওয়া বয়ানে উঠে এসেছে। আসুন ভিডিওটি দেখা যাক। গ্রামীণ ব্যাংক থেকে যখন আপনি চলে গেলেন বা চলে যেতে হলো 2011 সালে, এরপর থেকে আমরা এই বৈরিতাটা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, কিন্তু আপনাদের মধ্যে বা কখনো কি কোনো যোগাযোগ হয়েছে বা যোগাযোগের চেষ্টা হয়েছে? না, আমাদের সঙ্গে তো কেউ যোগাযোগ করে নাই। না, আমি বলছি যে সরকারের সাথে আপনার বা সরকার প্রধানের সাথে আপনার কোনো ধরনের যোগাযোগ কখনো? আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, কখনো কোনো যোগাযোগ এটা হয়নি। এর আগে এই সরকারি একসময় ক্ষমতায় ছিল, এই যে গ্রামীণ টেলিকম থেকে শুরু করে আপনার অনেক প্রতিষ্ঠান সেই সময়টাতেই বিকশিত হয়েছে। আপনি যেহেতু যদি ভুল না করে থাকি, গ্রামীণ টেলিকম কার্যকরভাবে যাত্রা শুরু করেছিল 1997 সালে। তখন যে বর্তমান যে দল ক্ষমতায় আছে তারাই তখন ক্ষমতায় ছিল, এবং তখন আপনারা একসাথে কাজও করেছেন। তো সেই সম্পর্ক থেকে ছেদটা কোথায় পড়ল? আমাদের দিক থেকে তো কোনো ছেদ পড়ে নাই। যারা ছেদ স্থাপন করেছেন তারা হয়তো বলতে পারবেন কোন মুহূর্তে এটা হলো। আমরা তো যথারীতি কাজ করে যাচ্ছিলাম এবং যাচ্ছি। আমাদের নীতির তো কোনো পরিবর্তন হয় নাই। আমরা যেভাবে কাজ করি সেভাবে কাজ করছি। কী জিনিসে স্খলন হলো যে কারণে প্রধানমন্ত্রীর মাথায় আসলো যে এটা তো ঠিক জিনিস না, এটাকে তো আক্রমণ করতে হবে, এটাকে তো দমাতে হবে। আপনার কি মনে হয় এর পেছনে একটা কারণ যে 1/11 সময় যখন দুই নেত্রীকে বাদ দিয়ে একটা রাজনীতির চেষ্টা চলছিল, এবং সেই সময় আপনি একটা দল গঠনের একটা প্রচেষ্টা ছিল, নাগরিক শক্তি, সেই সময়ের এই সামরিক বা সেনা সমর্থিত সরকারের অধীনে সেই চেষ্টা, সেটা কি একটা কারণ হতে পারে? আমি দল করছি সেটা, কিন্তু সেটার সঙ্গে এটাও দেখতে হবে সেই সেনা সমর্থিত সরকার যেটা বলছেন, সেই সেনা বাহিনী তো আমার কাছেই আসলো, যে বললো যে আপনি সরকারের প্রধান হবার দায়িত্ব গ্রহণ করেন। কাজে আমাকে তো কষ্ট করে দল করে আসার কথা না, আমাকে তো আগেই এই সমস্ত কাহিনী শুরু হওয়ার আগেই বলছে যে আপনার কাছে আমরা দিলাম, এটার বাংলার মসনদ আপনার হাতে, আপনি এটাতে বসেন। আমি বললাম যে না, আমি তো বসবো না, আমি তো রাজনীতি করি না, আমি তো রাজনীতির মানুষ না। এবং এটা সহজ কথায় হলো না। এটা ওনারা 7টার দিকে আসলেন, রাত 12:30 পর্যন্ত এই আলাপ চলতে থাকবো। বারে বারে নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করবেন। ছোট্ট একটা বাসা তখন গ্রামীণ ব্যাংকের কম্পাউন্ডের ভেতরে, এর ভেতরে তারা বসে আমাকে বারে বারে নানা ভঙ্গিতে আমাকে বোঝানোর চেষ্টা করছে, কখনো ভয় দেখাচ্ছে, কখনো উৎসাহ দিচ্ছে, কখনো দেখাচ্ছে যে না এটা মস্ত বড় সম্মানের বিষয়, ইত্যাদি ইত্যাদি। আমি প্রতিবারই জবাব দিচ্ছি যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করবো না, এই দায়িত্ব গ্রহণ করার কোনো উৎসাহ আমার মধ্যে নাই। কাজে ওইভাবে চলে গেছে। তারা যাবার সময় বলে গেল যে আমরা আবার সকাল 7টার সময় আসবো। তা আমি বললাম ঠিক আছে, 7টায় আসেন, যতটায় আসেন ইয়ার ওয়েলকাম, আপনি যখন আসতে চান আসবেন, তবে জব একই জব পাবেন, জব ভিন্ন হবে না। এটা আমি হঠাৎ করে জব দিচ্ছি না, এটা আমার স্থির সিদ্ধান্ত, কাজে এখানে আসবেন না। ওইভাবেই তো শুরু হলো। তারপরে এটা চলতে থাকলো, এই সরকার চলতে থাকলো। মাঝখানে লোক বললো আপনি কেন নিলেন না, আপনাকে তো এটা দায়িত্ব নিতে হবে, না হলে তো এই দেশ চলবে না, অচল হয়ে যাবে। আমাকে নানা রকমের চাপের মধ্যে ফেলে দিল। অনেকটা মনে করলো যে আমি আমার দায়িত্ব অবহেলা করছি, আমার একটা দায়িত্ব এটা নেওয়া, এটা আমি অবহেলা করছি। আপনাকে রাজনীতিতে আসতে হবে, আপনাকে এই দেশের এই রাজনীতিকে সঠিকভাবে পরিচালনার চেষ্টা করতে হবে। সেই কারণে আমি আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে বাবা ঠিক আছে, আমি একটা দল করার চেষ্টা করব। তো আমি এটা সবাইকে চিঠি দিলাম যে আপনারা কি মনে করেন আমি যদি এরকম করি। তো তারা নানা বিষয়ে মত দিল, কে পক্ষে দিল, কে বিপক্ষে দিল। সেটার থেকে এটা নেক্সট ইয়েতে আসলো যে এই দলের নাম কি হবে। তা আমি তাৎক্ষণিকভাবে জবাব দিলাম এটা নাগরিক শক্তি হবে।
এই নাগরিক শক্তি। এই 10 সপ্তাহ শুরু হবে আমরা করব থেকে, শেষ যেদিন বললাম যে আমি রাজনীতিতে নাই, আমি রাজনীতি করতে চাই না, ওখানেই শেষ। এই 10 সপ্তাহের জন্য সারা জীবন আমাকে এখন সাফার করতে হবে, কেন আপনি রাজনীতি করতে গেছিলেন। সেই সময় আপনি সাংবাদিকদের কাছে একটি মন্তব্য করেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি কিছু, যে রাজনীতিতে জড়িত হওয়া মানে বিতর্কিত হওয়া, তা সত্ত্বেও রাজনীতিতে আসা নতুন রাজনৈতিক পরিমণ্ডল রচনায় সহায়ক হলে এই ঝুঁকি নিতে আমি রাজি। এই প্রথম দিকে কথা, সেই ঝুঁকি আপনি নিয়েছিলাম, সেটা কি ভুল ছিল? এটা ভুল ছিল, যেহেতু আমি উপযুক্ত না এই কাজের জন্য। কেন? পরে ওই যে বললাম এই জিনিস আমি জানি না, এই রাজনীতি কিভাবে করতে হয়। আমি দেখলাম যে এই রাজনীতির মানুষ আমি না। ভুল যদি করে থাকি, ভুল সংশোধনও করে দিয়েছি। ওই 10 সপ্তাহের সেই ঘটনার জন্য আমাকে সারা জীবন খেসারত দিতে হবে, এটা কি কারণ? এটা একটা গণতন্ত্রের কথা হলো, একটা ব্যক্তির কথা হলো, যে আমাকে এটা খেসারত দিতে হবে যে আমি রাজনীতি করার এতই অপরাধের বিষয় যে করলে আপনি সারা জীবন সাফার করতে হবে। আমি তো সাফারিংয়ের দিক থেকে বলিনি, আমি বলছি যে আমি এটার জন্য উপযুক্ত না। সম্পর্কের মূল বিষয়গুলো: সহযোগিতার প্রাথমিক সময়কাল। মোহাম্মদ ইউনূস ও শেখ হাসিনা প্রাথমিকভাবে বাংলাদেশি জনগণের কল্যাণের উন্নতির জন্য একটি সাধারণ লক্ষ্য ভাগ করে নিয়েছিলেন। দুজনেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন এবং 2006 সালে ইউনূসের নোবেল শান্তি পুরস্কার প্রধানমন্ত্রীর রাজনৈতিক নেতৃত্বের সময় জাতির জন্য গর্ব বয়ে নিয়ে এসেছিল। 2007 এর পর বিতর্কিত সম্পর্ক। 2007 সালের দিকে বাংলাদেশে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই সম্পর্ক তিক্ত হতে শুরু করে। এই বছরই ইউনূস নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন, যা শেখ হাসিনা এর আওয়ামী লীগ সহ প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হয়েছিল। পরে তিনি রাজনীতি থেকে সরে আসেন, কিন্তু সেই ঘটনা উত্তেজনা সৃষ্টি করে। গ্রামীণ ব্যাংক বিতর্ক। 2011 সালে শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশের সরকার ইউনূসকে তার বয়স উল্লেখ করে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরিয়ে দেয়। ইউনূস এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন। শেখ হাসিনা সরকার ইউনূসকে অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করে এবং দাবি করে যে গ্রামীণ ব্যাংক অপর্যাপ্ত সরকারি তদারকিতে কাজ করে। ইউনূস তার ভূমিকা রক্ষা করে বলেন যে এই পদক্ষেপটি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত এবং তার উত্তরাধিকারকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে নেওয়া হয়েছে। জনসাধারণের বিবৃতি ও সমালোচনা। শেখ হাসিনা বেশ কয়েকবার প্রকাশ্যে ইউনূসের সমালোচনা করেছেন এবং পদ্মা সেতুর জন্য তহবিল সুরক্ষিত করার প্রচেষ্টা সহ বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। ইউনূস সাধারণত সরাসরি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকেন, তবে তিনি যে ব্যবহার পেয়েছেন তাতে হতাশা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মাত্রা। নোবেল বিজয়ী এবং সামাজিক উদ্যোক্তা হিসাবে ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি বিশ্বব্যাপী ব্যক্তিত্ব এবং সংস্থাগুলিকে বাংলাদেশ সরকারের দ্বারা তার আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পরিচালিত করেছে। ইউনূসকে লক্ষ্যবস্তু করা মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক নেতাদের কাছ থেকে সমালোচনার জন্ম দিয়েছে, যা তার এবং শেখ হাসিনার মধ্যে দ্বন্দ্বকে আরো বাড়িয়ে তুলেছে। মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে কি ভাবেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে চলাচল ও বাণিজ্যের স্বাধীনতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও সম্পর্কের কল্পনা করে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেছেন। রয়টার্সের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় ইউনূস বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই প্রতিবেদনগুলিকে অতিরঞ্জিত বলে বর্ণনা করেন এবং জোর দিয়ে বলেন যে এই ঘটনাগুলি সাম্প্রদায়িকতার চেয়ে বেশি রাজনৈতিক ছিল এবং মনে করেন যে এগুলি বহিষ্কৃত আওয়ামী লীগের শাসনের সাথে হিন্দুদের যুক্ত করার ধারণা থেকে উদ্ভূত হয়েছিল। দ্য হিন্দু পত্রিকার থেকে ইউনূস আরো ইঙ্গিত দিয়েছেন যে তার তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে সহিংস বিক্ষোভের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত থেকে তার প্রত্যাবর্তনের দাবিতে আইনি পদক্ষেপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতের অস্বীকার দুই দেশের মধ্যে সম্ভাব্য সম্পর্কের অবনতি ঘটাতে পারে।
রাইটার্সের প্রতিবেদন থেকে। সামগ্রিকভাবে ইউনিস কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগের সমাধান করার সময় অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের দিকে মনোনিবেশ করে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পক্ষে সওয়াল করেন। মোহাম্মদ ইউনিস কি ধর্মনিরপেক্ষ? হ্যাঁ, মোহাম্মদ ইউনিসকে ব্যাপকভাবে একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। তার কাজে এবং জনসাধারণের অবস্থান ধারাবাহিকভাবে ধর্মীয় মতাদর্শের পরিবর্তে সার্বজনীন মানবিক মূল্যবোধ, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের উপর জোর দিয়েছে। ইউনিসকে ধর্মনিরপেক্ষ হিসাবে দেখার কারণ: ১ নম্বর, দারিদ্র্য বিমোচনে মনোনিবেশ করা। ইউনিসের উদ্যোগগুলি বিশেষত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও সমস্ত ধর্মীয়, সাংস্কৃতিক এবং জাতিগত পটভূমির মানুষের সেবা করে। তার কাজ দারিদ্র্য দূরীকরণ এবং প্রান্তিক সম্প্রদায়ের ক্ষমতায়নকে কেন্দ্র করে, তাদের ধর্ম নির্বিশেষে। সামাজিক ব্যবসার জন্য সমর্থন। তার সামাজিক ব্যবসার উদ্যোক্তার মাধ্যমে সামাজিক চ্যালেঞ্জগুলি সমাধানে প্রচার করে লাভের চেয়ে মানব কল্যাণের দিকে মনোনিবেশ করে। এই পদ্ধতিটি ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজনকে অতিক্রম করে। বিশ্বব্যাপী স্বীকৃতি ও দৃষ্টিভঙ্গি। ইউনিসের বিশ্বব্যাপী স্বীকৃতি ও আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব তার ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। তিনি বিভিন্ন পটভূমির মানুষ ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেন, উন্নয়নের জন্য একটি সর্বজনীন দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন। ধর্মীয় অংশগ্রহণ এড়িয়ে চলা। ইউনিস মূলত ধর্মীয় বা সাম্প্রদায়িক ইস্যুতে সরাসরি জড়িত হওয়া এড়িয়ে চলেন, পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলিকে মনোনিবেশ করেছেন। তার বক্তৃতা ও লেখাগুলি, যেমন দরিদ্রের জন্য ব্যাংকার, ধর্মীয় বিষয়বস্তুর চেয়ে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের ওপর জোর দেয়। যদিও ইউনিস নিজে রাজনৈতিক বা মতাদর্শগত অর্থে প্রকাশ্যে ধর্মনিরপেক্ষ হিসাবে চিহ্নিত নাও হতে পারেন, তার কর্ম ও দর্শন সাম্য, অর্থনীতি ও ধর্মীয় আনুগত্যের বাইরে মানব কল্যাণে মনোনিবেশ করায় ধর্মনিরপেক্ষ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব বন্ধুরা, এই দীর্ঘ আলোচনার থেকে এই সিদ্ধান্তে আসা যায়, দুই দেশের সম্পর্ক খারাপের জন্য শুধুমাত্র স্যার মোহাম্মদ ইউনিসের দোষ দেওয়া যাবে না। আগস্ট গণঅভ্যুত্থানের পর এটি নতুন বাংলাদেশ। ইউনিস চাইছেন দেশকে কারো দাবিদারি ছাড়াই এগিয়ে নিয়ে যেতে। দুই দেশের সম্পর্ক থাকবে দেওয়া নেওয়া দুইয়ের মাধ্যমেই। শুধু দেব কিন্তু পাবো না কিছুই, এটা ঠিক নয়। বাংলাদেশের জনগণ চাইছে মাথা উঁচু করে বাঁচতে, তবে নিজেদের উঁচু করতে গিয়ে অন্য দেশকে খাটো করা ঠিক নয়। এই সম্পর্ক অবনতির জন্য আবার ভারতের সরকার ও জনগণও তেমন দায়ী নয়। দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশের তদারকি সরকারকে একটি স্থিতিশীল স্থায়ী সরকার গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে সম্মানীয় ব্যক্তিটির সম্মান ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে আর এরকম অপবাদ চলতে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।